সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে, অনেকটা আমাদের সবার অগোচরে। দীর্ঘ 11 বছরের বিমান অবরোধ ভেঙে দিয়েছে ইরান। ঘটনাটা ঘটেছে ইয়েমেনের রাজধানী সানায়। গতকাল আমি রাতের যে ভিডিওতে কথা বলেছিলাম, এই ঘটনার আদ্যোপান্ত পরে আমি যা জানলাম তা হচ্ছে ইরানের বেসামরিক বিমান ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে ইরান মূলত ইয়েমেনের উপর থেকে 11 বছরের বিমান অবরোধ ভেঙে দিয়েছে। ইরানের বিমান যখন পাঠায় তখন কিন্তু সৌদি আরব যুদ্ধ বিমান পাঠিয়েছিল ইরানের বিমানকে ওই সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দিতে। তখন ইয়েমেন ক্ষেপণাস্ত্র ছুড়েছে, আর আমাদের সবার অগোচরে একটি বড় ঘটনা নীরবে ঘটে গেল। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যে সমস্ত যুদ্ধ বিগ্রহ আলাপ আলোচনা যত যা কিছু গড়াপেটা, এই সমস্ত সব কিছুর ভেতরের একটি অংশ বটে। সেক্ষেত্রে ইরানের এই বিমান ইয়েমেনে পাঠানো এবং ইয়েমেন থেকে আবার যাত্রী নিয়ে তেহরানে ফিরে যাওয়া, এই ঘটনার নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যে চলমান পরিবর্তন, এই পরিবর্তনের সাথে নতুন করে আরেকটি পালক যোগ হলো। সুপ্রিয় দর্শক, আমি এই বিষয়টি নিয়ে একেবারে আদ্যোপান্ত বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কবে ইয়েমেনের উপর সৌদি জোট অবরোধ আরোপ করেছিল, আকাশ অবরোধ, স্থল অবরোধ, সমুদ্র অবরোধ, এবং কিভাবে সেগুলো ভাঙছে, সেগুলোর কি পরিস্থিতি, এবং আসলে এই যে বর্তমানে চলমান পরিবর্তনের ধারা, এই পরিবর্তনের ধারায় সেগুলো কোথায় গিয়ে শেষ হতে পারে, এর বিস্তারিত বর্ণনা এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। 2014 সালের 20 সেপ্টেম্বর তখন ইয়েমেনে মারাত্মক ডামাডোল, রাজনৈতিক ডামাডোল। আলী আবদুল্লাহ সালেহ তখনও বেঁচে আছেন, ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট। আলী আবদুল্লাহ সালেহকে কিন্তু দীর্ঘদিন সৌদি আরব, আরব বিশ্ব এবং আমেরিকা সমর্থন করে এসেছে। কিন্তু পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে এই আলী আবদুল্লাহ সালেহ হুতিদের পক্ষে চলে যায়। এরপরে রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে। এই যে রাজনৈতিক ক্ষমতার পালাবদল, ডামাডোল, পট পরিবর্তন, অনেক কিছুর ভেতরে 2014 সালের 21 সেপ্টেম্বর হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এবং সানা দখল করে নেওয়ার পরে আলটিমেটলি সানার আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু হুতিদের নিয়ন্ত্রণে থাকে। যে দেশের রাজধানী এবং সেই দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর যাদের নিয়ন্ত্রণে থাকে, তারাই মূলত ক্ষমতায় থাকে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে হুতিরা ইয়েমেনের ক্ষমতার মূল নিয়ন্ত্রক হয়ে পড়ে। কিন্তু বিষয়টি আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব থেকে শুরু করে তার মিত্রদের কারোরই ভালো লাগেনি। তখন এই জায়গায় একটা পরিবর্তন আনার চেষ্টা করা হয়। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনটা হচ্ছে যে ইয়েমেনের বিরুদ্ধে একটা জোট পাকিয়ে যুদ্ধ শুরু করা। এইভাবে একটা পরিকল্পনার আওতায় 2015 সালের 26শে মার্চ ইয়েমেনের উপর যুদ্ধ চাপিয়ে দেয় সৌদি জোট। সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং সুদান, এই 6 দেশ এক জোট বেঁধে শুরু করে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু 2016 সালের দিক থেকে কাতারের সাথে সৌদি আরব আমিরাত, এদের দ্বন্দ্ব বেশ প্রকাশ্য রূপ লাভ করে। মিডল ইস্টের অন্যান্য ঘটনা, বিশেষ করে ফিলিস্তিন, হিজবুল্লাহ, লেবানন, ইরান, এই সমস্ত প্রসঙ্গে। এরপরে আস্তে আস্তে কাতার এই যুদ্ধ থেকে বেরিয়ে যায় সবার আগে। 2015 সালের 26শে মার্চ যখন ইয়েমেনের উপর হামলা চালায়, সেই অভিযানের নাম, সামরিক অভিযানের নাম দেয় অপারেশন ডিসাইসিভ স্টর্ম। সৌদি নেতৃত্বে এই অভিযান শুরু করে, এই সামরিক হামলা শুরু করে ইয়েমেনের উপর। একই দিন একদম বিমান চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করে
ইয়েমেনের আকাশে নো ফ্লাই জোন কার্যকর করে সৌদি জোট। সৌদি জোটের অনুমতি ছাড়া কোনো বিমান ইয়েমেনের আকাশে প্রবেশ করতে পারবে না, এটা ছিল নো ফ্লাই জোনের মূল কথা। এরপরে 2015 সালের 9 এপ্রিল 26শে মার্চ যুদ্ধ শুরু করে। 9 এপ্রিল অর্থাৎ 2 সপ্তাহ পরে বলা যায় ইরান একটি বেসামরিক বিমান পাঠায় সানাই, কিন্তু সেই বিমানকে ল্যান্ড করতে দেয়া হয় না, বাধা দেয়া হয়। শুধু তাই না, সেই বিমান ল্যান্ড যাতে করতে না পারে সেজন্য সানা বিমানবন্দরের উপরে সৌদি জোট ব্যাপকভাবে বোমা হামলা চালায় এবং বিমানবন্দরের রানওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে 2016 সালের 9 আগস্ট সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বাণিজ্যিক বিমানের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে, তার মানে অবরোধটা আরও শক্ত করে। এরপরে 2017 সালের 6 নভেম্বর এই দিন হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের ভেতরে পড়লে সৌদি আরব ইয়েমেনের উপরে আকাশ, স্থল এবং সমুদ্র এই 3 ধরনের অবরোধ আরোপ করে। অর্থাৎ আকাশপথে অবরোধ, কোনো রকমের কোনো বিমান ইয়েমেনের আকাশে ঢুকবে না, ইয়েমেনের স্থলপথে কেউ যেতে পারবে, অর্থাৎ ইয়েমেনকে কার্যত সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলা, এবং ইয়েমেনের সমুদ্র দিয়ে কেউ কিছু পাঠাতে পারবে না, কোনো কিছু ইয়েমেন বিদেশেও বিক্রি করতে পারবে না। তার মানে ইয়েমেনের উপরে প্রচণ্ড রকমের অবরোধ আরোপ করা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়েমেন একটা দরিদ্র দেশ, তারা যদি কোনো কিছু আনতে না পারে বা কোনো কিছু বাইরে পাঠাতে না পারে তাহলে চলে কি করে? তার উপরে তো সৌদি জোট 6টা দেশ তাদের উপর হামলা করছে। এবং আমি তো বলি, এই সৌদি জোট ইয়েমেনের বিরুদ্ধে হামলা করেছে আমরা বাইরে থেকে দেখি, কিন্তু প্রকৃতপক্ষে ভেতরে ভেতরে আমেরিকান পাইলটরা, ইসরায়েলি পাইলটরা বা ব্রিটিশ পাইলটরা যে আরও বেশি কার্যকর হামলা চালানোর জন্য বিমান হামলা চালায়নি, অর্থাৎ ওই হামলাগুলোতে বিদেশি পাইলটরা যে অংশ নেয়নি তার নিশ্চয়তা কোথায়? কারণ সৌদি আরবে ব্রিটিশ এবং আমেরিকান সেনা আছে, তারা তো অংশ নিতেই পারে। তাহলে সেক্ষেত্রে একথা বলার কোনো সুযোগ নেই। আমি মনে করি যে শুধুমাত্র ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোট সামরিক অভিযান চালিয়েছে, হামলা চালিয়েছে, যুদ্ধ চালিয়েছে, তাতে বরং অনেকেই জড়িত থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 2017 সালের 23 থেকে 25 নভেম্বর এই 2 দিনের ভেতরে আন্তর্জাতিক চাপের কারণে সৌদি আরব ইয়েমেনের উপর থেকে নিষেধাজ্ঞা সামান্য শিথিল করে, এই রকম যে আন্তর্জাতিক অঙ্গন থেকে পাঠানো মানবিক সহায়তা বহনকারী বিমান সারা বিমানবন্দরে নামতে পারবে। মানবিক সহায়তা মানে ওষুধপত্র, ত্রাণ, হয়তো কিছু কাপড় চোপড়, খাদ্য খাবার, জরুরি খাবার, এই সমস্ত। এই যে দীর্ঘ সময় ইয়েমেনের উপর অবরোধ থাকলো, বিমান অবরোধ, নৌ অবরোধ অর্থাৎ সমুদ্র অবরোধ, স্থল অবরোধ, কেউ বের হতে পারবে না, কেউ আসতেও পারবে না ভেতরে। তাহলে ইয়েমেনের কোনো রোগী, অসুস্থ মানুষ যাদের বিদেশে চিকিৎসা প্রয়োজন ছিল, তারা কি করবে? তাদের কাউকে কোথাও নেওয়ার কোনো সুযোগ ছিল না। এবং সৌদি আরব ইয়েমেনের উপর এত বেশি হামলা চালিয়েছিল সৌদি জোট যে ইয়েমেনের ক্লিনিক, হাসপাতাল, বীমা প্রতিষ্ঠান একেবারে সব ধ্বংস হয়ে গিয়েছিল, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা নিয়ে প্রচুর রিপোর্ট হয়েছে তখন। এই অবস্থায় 2020 সালের 3 ফেব্রুয়ারি প্রথমবারের মতো মানবিক মার্সি ফ্লাইট ইয়েমেন থেকে জর্ডানে যায়। তাতে অনেক অসুস্থ রোগী নিয়ে চিকিৎসার জন্য তাদেরকে নেওয়া হয় জর্ডানে, সানা থেকে জর্ডানে নেওয়া হয়। এটা হলো মার্সি ফ্লাইট, করুণা ফ্লাইট, করুণা দেখানো, দয়া করে এদেরকে বিমান চালাতে দেওয়া হয়েছে। 2021 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের সাথে সৌদি আরবের যুদ্ধবিরতি হয়। এই যুদ্ধবিরতির পর ইয়েমেনের আকাশের উপরে কিন্তু সেই নিষেধাজ্ঞা বহাল ছিল। এই নিষেধাজ্ঞা কিন্তু সৌদি আরব তুলে নেয়নি। এখনও সমুদ্র এবং স্থলপথে নিষেধাজ্ঞা ওইভাবে কার্যকর রেখেছে। এর ভিতরে 2025 সালের মে মাসে ইসরায়েল, অর্থাৎ গত বছরের মে মাসে ইসরায়েল
ইয়েমেনের উপর ব্যাপক বিমান হামলা চালায় এবং সানা বিমানবন্দরের রানওয়ে আবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিমান চলাচলের অনেকটা অনুপযোগী হয়ে পড়ে। তারপরে এই যে গতকাল 3 জুলাই 2026 এই তারিখে ইরান একটি বেসামরিক বিমান পাঠিয়েছিল ইয়েমেনের রাজধানী সানায়, তাতে অসুস্থ ব্যক্তিদের নেওয়া হয়েছে। এখন এই অসুস্থ ব্যক্তি যারা ইয়েমেনের, বলা হচ্ছে ইয়েমেনের নাগরিক, আসলে তারা কোথা থেকে তাদেরকে আনলো এটা পরিষ্কার না। তা যেখান থেকে আনুক, যেভাবেই আনুক, ইরানি বিমান সেখানে অসুস্থ আহত ইয়েমেনি নাগরিকদের নিয়ে গেছে। যাওয়ার পরে তাদের সেই বিমানকে বাধা দেওয়ার চেষ্টা করেছে সৌদি আরবের যুদ্ধ বিমান। তখন ইয়েমেনের সেনারা কয়েকটা ক্ষেপণাস্ত্র ছুড়লে সৌদি যুদ্ধ বিমানগুলো পালিয়ে যায়। তারপরে ইরানের বিমান সেখানে ল্যান্ড করে এবং ল্যান্ড করার পর অসুস্থ রোগীদেরকে ইয়েমেনে নামায়। তারপরে ইয়েমেন থেকে আবার বেশ কিছু লোকজন যারা ইরানের সর্বোচ্চ শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জানাজায় যোগ দেওয়ার জন্য আসতে চান, তাদেরকে ইয়েমেনের রাজধানী সানা থেকে নিয়ে ইরানের বিমান ইরানে ফিরে যায়। এই হলো মোটামুটিভাবে ইয়েমেন এবং সৌদি আরবের ভেতরকার যুদ্ধ। ইয়েমেনের উপরে আকাশ নিষেধাজ্ঞা আরোপ, অর্থাৎ নো ফ্লাই জোন কার্যকর, এবং ইরানের পক্ষ থেকে সেটা ভেঙে দেয়া। এখন ইরান এবং ইয়েমেন আশা করছে, ইয়েমেনের পক্ষ থেকে একদম পরিষ্কার ঘোষণায় দেওয়া হয়েছে, এই যে ইরান নো ফ্লাই জোন কার্যকর যেটা ছিল সেটা ভেঙে দিল, এই ইরানের এই পদক্ষেপের পর এখন আমরা ইরানের সাথে নিয়মিত যোগাযোগ রাখবো, তা যাই হোক আর যেভাবেই হোক। অর্থাৎ সৌদি আরবকে এখন আর ইয়েমেন তোয়াক্কা করবে না। ইয়েমেনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে এই অবরোধ যেটা ভেঙে দিল ইরান, সেটা আমরা বহাল রাখার চেষ্টা করব। আর সৌদি আরব যদি নতুন করে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করে, তাহলে আমরা সৌদি আরবের উপর হামলা করব। আমার কাছে যেটা মনে হচ্ছে এখন, সেটা হচ্ছে ইয়েমেনের প্রতিনিধি দলও ইরানে গেছে, সৌদি প্রতিনিধি দলও ইরানে গেছে, এবং সৌদি প্রতিনিধি দল ইরানে যাওয়ার পর যখন সর্বোচ্চ নেতার প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন, তখন সেখানে কোরআন শরীফের এমন একটি আয়াত শোনানো হয়েছে সৌদি প্রতিনিধি দলকে, যেটা মূলত ইঙ্গিত করে যে সৌদি আরব এতদিন যে শত্রুদের সাথে, মুসলমানদের শত্রুদের সাথে বলা হচ্ছে যে বন্ধুত্ব করেছিল, সেই জায়গায় একটা সতর্কবাণী হিসেবে কাজ করবে পবিত্র কোরআন শরীফের এই আয়াত। এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, এটা আপনারা হয়তো সবাই অনেকে শুনেছেন। যাই হোক, তো সৌদি প্রতিনিধি দল ইরানে গেছে, ইরানের সাথে স্বাভাবিকভাবে সম্পর্ক হবে, এবং এই রকম ঘোষণা দেওয়া হচ্ছে বা এরকম চিন্তা করছে সৌদি আরব যে সৌদি আরব এবং ইরান এখন থেকে বার্ষিক নানান ধরনের অনুষ্ঠান করবে। বার্ষিক বাণিজ্য মেলা হতে পারে, দ্বিপক্ষীয় সৌদি ইরান বাণিজ্য মেলা হতে পারে, সৌদি ইরান সাংস্কৃতিক মেলা হতে পারে, বুক ফেয়ার হতে পারে, নানা রকমের অনুষ্ঠান হতে পারে। এগুলো আস্তে আস্তে করবে। তার মানে হচ্ছে সৌদি আরব ইরানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করবে। এবং আমরা গতকালকে কিন্তু আর একটা কথা বলেছিলাম যে সৌদি আরব 5টি সেকেন্ড হ্যান্ড বোয়িং বিমান দিয়েছে ইরানকে। এই বিমানটা পাওয়াও কিন্তু ইরানের জন্য নিষিদ্ধ। আন্তর্জাতিক অঙ্গন থেকে ইরান এই ধরনের বিমান পেতে পারে না। তো সৌদি আরব দিয়েছে, তার মানে দাঁড়াচ্ছে সৌদি আরব ইরানের সাথে সম্পর্ককে এখন বিশেষভাবে মূল্য দিচ্ছে, মূল্যায়ন করছে। পরিবর্তিত পরিস্থিতির কারণেই মূলত হচ্ছে। তাই এই প্রেক্ষাপটে ইরান যেহেতু একেবারে সর্বান্তকরণে ইয়েমেনকে সাপোর্ট করে, এবং ইয়েমেনের বলা যে হয় যে আঞ্চলিক প্রক্সি ফোর্স, সেই আঞ্চলিক প্রক্সি ফোর্স যদি আমরা বলি তাহলে তো ইয়েমেনও তার ভিতরে একটা। তো সেই আঞ্চলিক প্রক্সি ফোর্স ইরানের ইয়েমেন, সেই ইরানের সাথে যখন সৌদি আরবের সম্পর্ক হয়, তখন আলটিমেটলি ইরান নিশ্চয়ই সৌদি আরবের সাথে ইয়েমেনের একটা মধ্যস্থতা করে দেবে এবং সম্পর্ক স্বাভাবিক হবে। কারণ ইয়েমেন আর সৌদি আরব তো একেবারে পাশাপাশি প্রতিবেশী দেশ। ফলে আশা করা যাচ্ছে এই যে পরিবর্তন, ইরান যুদ্ধের ভেতর দিয়ে যে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে, এই ধারা ক্রমেই সামনে এগিয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যের অনেক সংকট কেটে যাবে। দ্বন্দ্ব, সংঘাত, সংশয়, অবিশ্বাস, অনাস্থা, এগুলো সব কেটে যাবে এবং এক পর্যায়ে এমন হবে যে প্রতিবেশী দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো সবাই সবার সাথে আশা করা যায় মিলে যাবে, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হবে
তখন বাইরের শক্তির আর এখানে হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না, প্রয়োজন হবে না, এবং এই দেশগুলো বলবে যে আমাদের প্রয়োজনে আমরা মিলে আছি, আমরা ভালো আছি, তোমরা যাও। অতএব মধ্যপ্রাচ্য থেকে বিদেশি শক্তির উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে, এটা মোটামুটিভাবে বলা যায়। আমরা আশা করছি যে বৃহত্তর মধ্যপ্রাচ্যে একটা শান্তির যে ধারা সূচিত হয়েছে সেই ধারা পরিপূর্ণ হবে, পরিপুষ্ট হবে এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি প্রতিষ্ঠা হবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আশা করি আলোচনা ভালো লেগেছে, আর আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যাবার আগে আমি আপনাদের কাছে একটা মতামত জানতে চাই। এই যে ইরান ইয়েমেনের উপরে যে সৌদি জোটের বিমান নিষেধাজ্ঞা ছিল সেটা ভেঙে দিল, আপনারা কি ধারণা করেন যে এটা অব্যাহত থাকবে এবং সৌদি আরব আর ভবিষ্যতে ইয়েমেনে ইরানি বিমানকে বাধা দেবে না? আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে আমেরিকা এতদিন একটা ফোন কল করলে পুরো বিশ্বের তাবড় তাবড় নেতারা ভয়ে কাঁপত, সেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আজ যখন ফোন করে হুমকি দিচ্ছেন, তখন বিশ্বের 70টিরও বেশি দেশ তার মুখের উপর ফোন কেটে দিচ্ছে। আজকের এই প্রতিবেদনটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন আজ আক্ষরিক অর্থেই হোয়াইট হাউসের ভিতরে বসে মাথার চুল ছিঁড়ছে। আপনাদের আজ জানাবো খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আয়াতুল্লাহ আলী খামিনির সেই গোপন চুক্তির কথা, যা খামিনির মৃত্যুর পরও আমেরিকাকে মধ্যপ্রাচ্যে একটা জীবন্ত নরকের মধ্যে ফেলে রেখেছে। তাই আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে এবং একদম লজিক্যালি শুনতে হবে। দেখুন, আপনারা যারা সিরিয়াস, আপনারা যারা গ্লোবাল পাওয়ার পলিটিক্স খুব গভীরভাবে ফলো করেন, তারা জানেন যে আজ 4 জুলাই থেকে ইরানে তাদের শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আপনারা হয়তো পশ্চিমা মিডিয়াতে দেখেছেন যে ট্রাম্প দম্ভ করে বলেছিলেন তিনি নাকি ইরানকে 1 সপ্তাহের ছুটি দিয়েছেন। বিস্তারিত এর আগের প্রতিবেদনে জানিয়েছি, কিন্তু আজ এই প্রতিবেদনে আমি আপনাদের জানাবো এই ছুটি দেওয়ার পেছনের আসল সাইকোলজিক্যাল খেলাটা কি। লজিক্যালি চিন্তা করুন দর্শক, ইরান যখন তাদের নেতার জানাজার আয়োজন করলো, তখন তারা আমেরিকা এবং ইসরায়েলকে ছাড়া বিশ্বের সমস্ত দেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছিল। আর ঠিক এখানেই আমেরিকা এবং ইসরায়েল তাদের সবচেয়ে বড় জিওপলিটিক্যাল ফাঁদটা পেতেছিল। তাদের উদ্দেশ্য ছিল তারা এই জানাজাকে একটা পরীক্ষাগার হিসাবে ব্যবহার করবে। তারা দেখতে চেয়েছিল যে যুদ্ধের পর পৃথিবীতে তাদের কতটা ক্ষমতা অবশিষ্ট আছে। ইরান আজ একটা চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে, যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। ইরানের দাবি অনুযায়ী আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও গত 26শে জুন সারা বিশ্বে থাকা আমেরিকার সমস্ত রাষ্ট্রদূতকে একটা নির্দেশ পাঠিয়েছিলেন। নির্দেশটা কী ছিল? রুবিও বলেছিলেন ওই নির্দেশে যে আপনারা আপনাদের হোস্টিং কান্ট্রি বা যে দেশে আছেন সেই দেশের সরকারকে পরিষ্কারভাবে বলে দিন কেউ যেন কোনোভাবেই আয়াতুল্লাহ খামিনির জানাজায় অংশগ্রহণ না করে। যদি কোনো দেশ তাদের অফিসিয়াল ডেলিগেশন বা প্রতিনিধি দল পাঠায়, তবে তাদের আমেরিকার কড়া শত্রুতার মুখে পড়তে হবে। দর্শক, চিন্তা করুন, আমেরিকা আফ্রিকান দেশগুলোকে হুমকি দিয়ে বলেছে তোমরা যদি ওই জানাজায় যাও তাহলে তোমাদের সমস্ত ফান্ডিং বা সাহায্য আমরা কেটে দেব। তারা ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ফোন করে বলেছে ভয়ঙ্কর পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকো যদি ওখানে যাও। কিন্তু দর্শক, রেজাল্ট কি হলো? আমেরিকার এই হুমকির পর কি ঘটল? জিওপলিটিক্সের ইতিহাসে সবচেয়ে বড় থাপ্পড়টা আমেরিকা খেল তাদেরই মিত্রদের কাছ থেকে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় 70টিরও বেশি দেশ আমেরিকার হুমকিতে এইটা দেখিয়ে, মানে বুড়ো আঙুল দেখিয়ে তাদের অফিসিয়াল ডেলিগেশন বা প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছে।
এবং এর মধ্যে কারা কারা আছে জানেন? সৌদি আরব, পাকিস্তান, কাতার, ওমান, মালয়েশিয়া, তুরস্ক, জর্জিয়া, এমনকি ভারতও তাদের প্রতিনিধি পাঠিয়েছে। আর রাশিয়া এবং চীনের কথা তো ছেড়েই দিলাম, কারণ তারা তো প্রকাশ্যেই ইরানের পাশে দাঁড়িয়ে আছে। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এটা কত বড় একটা ফেলিয়ার? একটা সময় ছিল যখন আমেরিকার ছোট মাপের কোনো আমলা যদি হুমকি দিত, তবে পুরো পৃথিবী ভয়ে কাঁপত। আর আজ স্বয়ং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুমকি দিচ্ছেন, আর দেশগুলো সেই হুমকিকে ডাস্টবিনে ফেলে দিয়ে ইরানের জানাজায় যোগ দিচ্ছে। তাহলে এর মানে কি? এর মানে হলো আমেরিকা এবং ইসরায়েল তাদের ওই সুপার পাওয়ার স্ট্যাটাস বা পরাশক্তির তকমাটা পুরোপুরি হারিয়ে ফেলেছে। যে আমেরিকা নিজেদের ন্যাটো মিত্রদের এই যুদ্ধে অংশ নিতে বাধ্য করতে পারেনি, তারা ভেবেছিল অন্তত হুমকি দিয়ে জানাজায় যাওয়া আটকাতে পারবে। কিন্তু তারা প্রমাণ পেয়ে গেল যে গ্লোবাল সাউথ এখন আর তাদের থোড়াই কেয়ার করে না। আর ইসরায়েলের অবস্থাটা তো আরও করুণ। ইসরায়েল চেয়েছিল এই জানাজায় হামলা করতে, কিন্তু লজিক্যালি ভাবুন, 70টি বেশি দেশের প্রতিনিধি, যাদের মধ্যে পারমাণবিক শক্তিধর দেশও আছে, তারা যখন তেহরানে উপস্থিত, তখন ইসরায়েল যদি একটা গুলিও ছোড়ে, তাহলে তার অবস্থা কি হবে? পুরো দুনিয়া ইসরায়েলকে বয়কট করবে। ইসরায়েলের 100 বছরের ডিপ্লোম্যাসির চেয়ে ইরানের এই একটা জানাজা বেশি ভারী হয়ে গেল। এবার আসুন সেই সত্যের মুখোমুখি হই। আমি বলেছিলাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আয়াতুল্লাহ খামেনির সেই গোপন চুক্তির কথা আমি আপনাদের জানাবো। দেখুন দর্শক, আমেরিকা ভেবেছিল খামেনিকে হত্যা করলেই ইরানের পতন হবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে খামেনি সাহেব তার মৃত্যুর আগে কি ভয়ঙ্কর একটা চেন অফ কমান্ড তৈরি করে গেছেন। পুতিনের সাথে খামেনির রীতিমতো একটা গোপন বোঝাপড়া ছিল। তিনি একটা ডিসেন্ট্রালাইজ কমান্ড মডেল বা শাসন ব্যবস্থা তৈরি করে গেছেন। এর মানে হলো, যদি টপ লিডারশিপ কখনো ধ্বংসও হয়ে যায়, তবুও ক্ষমতা এমনভাবে নিচের সারির কমান্ডারদের কাছে হস্তান্তরিত হবে যে প্রতিরোধের তীব্রতা এক ফোঁটাও কমবে না, বরং আরও বাড়বে। আর ঠিক সেটাই হয়েছে। খামেনির মৃত্যুর পর আইআরজিসি বা ইরানের সেনাবাহিনী ভেঙে পড়েনি, বরং তারা আরও হিংস্র হয়ে উঠেছে। আমেরিকা দেখল তারা মাথা কেটে ফেলার পরও শরীরটা আগের চেয়ে বেশি শক্তি নিয়ে লড়াই করছে। এটা এমন একটা স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক যা পেন্টাগনের জেনারেলদের সিলেবাসেই ছিল না। আর এই জানাজা শুধু একটা শোকের অনুষ্ঠান নয় দর্শক, এটা মাল্টিপোলার বিশ্বের একটা নতুন মিলন মেলা। যে দেশগুলো এই জানাজায় এসেছে, তাদের অনেকেই আমেরিকাকে ভয় পেত, কিন্তু আজ তারা একে অপরের দিকে তাকিয়ে সাহস পাচ্ছে। চীন ইতিমধ্যেই ইরানের সাথে নতুন প্রতিরক্ষা চুক্তির কথা ভাবছে। রাশিয়া তো বলছে তারা শেষ বিন্দু পর্যন্ত ইরানের পাশে থাকবে। যখন এই দেশগুলো একসাথে মিলে কোনো সামরিক বা অর্থনৈতিক চুক্তি করবে, তখন আমেরিকার ডলার বা স্যাংশন দিয়ে কি দুনিয়া চালানো সম্ভব হবে? একেবারেই না। দর্শক, এটাই হলো পশ্চিমা সাম্রাজ্যবাদের পতনের আসল চিত্র। একটা দেশের নেতার জানাজা প্রমাণ করে দিল যে গায়ের জোর আর বোমার ভয় দেখিয়ে আপনি হয়তো সাময়িক ক্ষতি করতে পারবেন, কিন্তু পুরো বিশ্বের সম্মান বা আনুগত্য আদায় করতে পারবেন না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন দর্শক, আপনাদের কি মনে হয় আমেরিকার এই যে প্রকাশ্য অপমান, এরপর কি ডোনাল্ড ট্রাম্প মিড টার্ম ইলেকশনের আগে নতুন করে কোনো পাগলামি করবেন? লজিক্যালি চিন্তা করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো খবরের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।